কল্প ভাই তোকে ডাকছেন। ব্যাস, এতটুকু কথাই যথেষ্ট ছিল ঘুঙুরের হার্টবিট ছলকে দেওয়ার জন্য। মানুষটা গত কয়েকদিন ধরে ডেকেই চলেছে, কিন্তু ঘুঙুর লাপাত্তা। রোজই সে এটা ওটা অজুহাত দিয়ে পার পেয়ে যাচ্ছে। আজও তেমনটাই ইচ্ছে নিয়ে মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তাকে থামিয়ে দিল বৃষ্টি। বলল, পেছনের রাস্তায় দাঁড়িয়ে আছে, তুই যদি আজও কোনো রং ঢং করিস বলেছেন তবে সরাসরি বাড়িতে চলে আসবেন। এখন ভেবে দেখ কি করবি। আমি গেলাম। বৃষ্টি মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল। উদ্বিগ্ন কণ্ঠে তাকে থামিয়ে দিল ঘুঙুর। তুই চলে যাচ্ছিস মানে? আমাকে বাঘের খপ্পরে ফেলে তুই পালিয়ে যাবি? বৃষ্টি বিস্মিত কণ্ঠে বলল, তোকে বাঘের খপ্পরে ফেললাম মানে? তুই নিজেই বাঘের কথা অমান্য করে এই দিন ডেকে এনেছিস, এখন আমার দোষ দিচ্ছিস আজও? ঘুঙুর জোর গলায় বলল, হ্যাঁ, তোরই তো দোষ। তোর কথা সেদিন পুবের চড়ে গিয়ে আজ আমি ফেসে গেছি। এখন তুইও আমার সঙ্গে যাবি, ব্যাস। বৃষ্টি মুখ ভেঙিয়ে বলল, সেটা তো পরের বিষয়, আগে এই কয়েকদিন যে নটাঙ্কি করলি সেই জবাবদিহি কর গিয়ে। ঘুঙুরের কণ্ঠ নরম হলো। বৃষ্টির হাতখানা চেপে ধরে বলল, চল না দোস্ত, ওই খাটাসের সামনে আমি একা কিভাবে যাব? গিলে খাবে আমায়। বৃষ্টি বিরক্ত হয়ে বলল, কি জানি কল্প ভাইয়ের মতো অমন সুপুরুষকে দেখি কেন ভয় আসে তোর। আমার তো তার গোটা তাই ভাল লাগে, কখনো বাঘ কখনো খাটাস, এসব মনেই হয় না। ঘুঙুর মুখ ভেঙিয়ে বলল, এত ভালো লাগে তো গলায় ঝুলে পড় না। ঝুলে পড়ে আমায় রেহাই দে। হ্যাঁ, সে পাত্তা দিলে তো? তাকে তো শুধু দেখি তোর পেছনে ধাওয়া করতে, এদিকে তুই করিস পালাই পালে। ঠিক যেন টম অ্যান্ড জেরি, ছোট্ট জেরি আকাম করে পালাচ্ছে, টম তার পিছু পিছু ছুটছে। হয়েছে, থাম। এক্সাম্পল বাদ দিয়ে এখন আমার সঙ্গে চল। জান নিয়ে ফিরতে পারলে কাল তোর জন্য এক প্লেট ফুচকা ফ্রি। ফুচকার কথা শুনে খুশিতে চকচক করে উঠল বৃষ্টির চোখ। সে লাফিয়ে উঠে ঘুঙুরের কাঁধ জড়িয়ে ধরে বলল, সত্যি আমার তো এখনই জিভে পানি এসে গেছে। চল চল তাড়াতাড়ি চল, আজ তোর যত রকম হেল্প লাগবে করেই দেব। ঘুঙুর ওর পেটে গুঁতো দিয়ে বলল। রাক্ষসী, ফুচকার কথা শুনে মুহূর্তেই রূপ বদলে গেল। বৃষ্টি দাঁত কেলিয়ে হাসল। মাথায় ওড়না টেনে গুটি গুটি পায়ে পেছনের রাস্তা ধরে খানিক সামনে এগিয়ে গেল ঘুঙুর। ওই তো কল্পকে দেখা যাচ্ছে। ব্ল্যাক গেঞ্জি, ডেনিম জিন্স, ব্ল্যাক স্নিকার্স, বেশ ভালোই ভাবে আছে। বাইকের সঙ্গে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। ঘুঙুরের গলা শুকিয়ে কাট লাগছে এমন এখনই পানির প্রয়োজন। দূর দূর বক্ষে এগিয়ে গেল সে গন্তব্যে। তাকে দেখে সিগারেটের লম্বা একটা টান দিয়ে ফিল্টারটা পা দিয়ে পিষে ফেলল কল্প। অতপর তীক্ষ্ণ দৃষ্টিতে ঘুঙুরের আপাদমস্তক পরখ করে নিল একবার। ঘুঙুরের অস্বস্তি এতেই বেড়ে গেল আরও কয়েকশো গুণ। পায়ের আঙ্গুল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল সে। বৃষ্টি, বাড়ি যাও। শীতল কণ্ঠের আদেশ শুনে বৃষ্টি আর দাঁড়িয়ে থাকতে পারল না। ফুচকার আশা ভুলে সুরসুর পায়ে প্রস্থান করলো বান্ধবীকে ফেলে। ঘুঙুর কোনা চোখে এক পলক দেখে নিল ওকে, মনে মনে গালি দিল কয়েকটা। ভাবল কাল হাতের কাছে পেলে আচ্ছা মতো গেলাবে, চুল ছিঁড়ে দেবে একদম। আর ওকে দেখিয়ে দেখিয়ে 3 প্লেট ফুচকা একা খাবে। উঠে বসো। ঘুঙুরের আকাশকুসুম ভাবনার মাঝে কল্পের আরেকটি আদেশ শোনা গেল। এতেই রুহু কেঁপে উঠল ঘুঙুরের। চোখ তুলে দেখল কল্প বসে বাইকে, তাকে পেছনে বসার জন্য বলছে। ঘুঙুর এতক্ষণে বহু কষ্টে কম্পিত কণ্ঠে কিছু শব্দ বের করলো। কোথায় যাব? মা খুঁজবেন। বাড়িতে কেউ জানে না আমি বাইরে। কল্প ধমকে উঠল তৎক্ষণাৎ, যেন আকাশ গর্জে বাজ পড়ল। উঠতে বলেছি না? ঘুঙুর আর দ্বিতীয় কোনো কথা বলার সাহস পেল না। পিলপিল পায়ে উঠে বসলো চুপচাপ। তার খুব দুর্বল লাগছে। একদিকে এই লোকের ভয়, আরেকদিকে বাড়ির চিন্তা একসঙ্গে জেগে ধরেছে তাকে। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে, বাড়িতে ফিরে কি জবাব দেবে সে। পুবের বালুচর, এখানেই বসে কল্প বাইক থামিয়েছে। ঘুঙুর এক কোণে গুটিসুটি মেরে দাঁড়ালো কিছুটা দূরে। ঠিক সেদিনের মতো করেই কল্পের সাঙ্গ পাঙ্গুরা দল বেঁধে আড্ডা দিচ্ছে। ওদের দেখে এক একটা আবার কি বলে হাসাহাসিও করছে। সেদিনের কথা মনে হতেই শুকনো ঢোক গিলল ঘুঙুর। বৃষ্টির প্ররোচনায় স্কুল ফাঁকি দিয়ে বাড়ি থেকে এত দূরে কাউকে কিছু না জানিয়ে ঘুরতে চলে এসেছিল। তখন কি আর জানতো স্বয়ং রাক্ষসের আস্থানা এটা? ইস, 3 বছর আগের জীবনটা বড্ড মিস করে ঘুঙুর। তখন তো আর তার উপর খবরদারি করার কেউ ছিল না। বিলেতি ডিগ্রি নিয়ে গ্রামে ফিরেই ঘুঙুরের পিছে পড়ে গেছে এই লৌহ মানব। তখন থেকেই ধমকে ধমকে ঘুঙুরের পরাণটা আঙুলের ডগায় তুলে নিয়েছে।
কিসের এক অদৃশ্য টানে ঘুঙুর সর্বদা তটস্থ থাকে এই মানুষটার ওপর। নয়তো তার ঠেকা পড়েছে এর কথা মেনে চলতে, একে ভয় পেতে। এখান থেকে বাড়ির রাস্তা ঠিক কত কিলোমিটার তোর ধারণা? সহসা ঠান্ডা কণ্ঠে পিলে চমকে ওঠার মতো করে কেঁপে উঠল ঘুঙুর। কল্প দাঁড়িয়ে তার থেকে কিছুটা দূরে, উত্তরের অপেক্ষায়। ঘুঙুর একটু ভেবে বলল। 10 কিলোমিটার তো হবেই। কল্প এবারও ঠান্ডাভাবে বলল। তো 10 কিলোমিটার রাস্তা তোরা দুটো মেয়ে মানুষ কাউকে কিছু না জানিয়ে চলে এলি? হ্যাঁ, খুব সাহস। কল্প নিজের ঠোঁট কামড়ে ধরল বিজ্ঞদের মতো। ঘুঙুর মিনমিনে স্বরে বলল। আর হবে না। ব্যাস, এতটুকুতেই আগুনে ঘি ঢালার মতো তেতে উঠল কল্প। হাত উঁচিয়ে বলল। ইচ্ছা করছে ঠাঁটি একটাতে। এসব নির্জন জায়গায় কতটা বিপদ লুকিয়ে থাকতে পারে কোনো ধারণা আছে তোদের? সাহস দেখে অবাক না হয়ে উপায় নেই। ক্লাস 10-এ উঠে গেলি, অথচ বুদ্ধি এখনো হাঁটুর নিচে। ঘুঙুর কেঁদে ফেলল প্রায়। চিবুক একেবারে গলার নিচে ঠেকিয়ে বলল। বৃষ্টি বলেছে তো তাই। একজন বললেই চলে আসতে হবে? আর কোনো আক্কেল নেই? বৃষ্টির তুই এক হলি? ঘুঙুর একটু সাহস নিয়ে বলল। আলাদা কিসে? আমরা দুজনই মেয়ে তো। ভিন্নতা আছে, আর সেটা চোখের সামনেই প্রকাশ্য। বৃষ্টি যথেষ্ট চতুর একটা মেয়ে, আর তুই একটা আস্ত গাধি। ঘুঙুরের আকস্মাত অভিমানে ভেতরটা ছেয়ে যেতে লাগলো। তার মনে হলো তাকে অপমান করে বৃষ্টিকে প্রাধান্য দিচ্ছে কল্প। গাল ফলিয়ে বলল। আমি কি করেছি? কল্প নিজের চুল দু হাতে টেনে ধরে নিজেকে শান্ত করার প্রয়াস করলো। পরপর ফোঁস করে শ্বাস ফেলে বলল। তুই কিছুই করিস নি, যা করার এখন করবো আমি। ঘুঙুর অধীর আগ্রহে বলল। কি করবেন আপনি? শাস্তি দেব। শাস্তির কথা শুনে মুহূর্তেই মুখের রং বদলে গেল ঘুঙুরের। তুতলে বলল। শাস্তি? কল্প দায়সারাভাবে বলল। তবে তোকে নয়, তোর শাস্তি দেব তোর বাপকে। ঘুঙুর চমকে উঠল। বাবাকে মানে? বাবা কি ক্ষতি করেছে আপনার? তোর মতো গাধিকে জন্ম দিয়ে চরম ভুল করেছে। সঠিক শিক্ষা দীক্ষাও দিতে ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ আমাকে চালিয়ে খাচ্ছিস তুই। তো এই সমস্ত দায়ভার তোর বাপের। এখন শাস্তি সেই পাবে। আমি তোর চেয়ার কেড়ে নেব। ঘুঙুরের চোয়াল ঝুলে গেল। চেয়ার কেড়ে নেবেন মানে? মানে তোর বাপের থেকে চেয়ারম্যানই পদ কেড়ে নেব। তোর বাপের চেয়ার বসবো আমি, নবাব কল্প চৌধুরী। বেশ হবে ব্যাপারটা, কি বলিস? কল্প ভ্রু তুলে প্রশ্ন করল। ঘুঙুরের এতক্ষণের ভয়, অভিমান, দ্বিধা সব কেমন ধূলিচ্ছাত হয়ে সেখানে ভিড় জমালো ক্ষীণ রাগ, যেটা সে চেয়েও এই মুহূর্তে প্রকাশ করতে অক্ষম। তবুও পুরোপুরি দমে রইল না সে। শক্ত কণ্ঠে বলল। একদমই ভালো হবে না ব্যাপারটা। জঘন্য লেভেলের জঘন্য কিছু হবে। আর এই জঘন্য ব্যাপারটাই তোদের বাপ বেটির শাস্তি। কি শান্তি লাগছে। আমি তো এখনই তোর বাপের ভোতা মুখখানা চোখের সামনে দেখতে পাচ্ছি। তোর মতো গাধির জন্ম দিয়ে আমাকে বিপাকে ফেলা। নাও এবার বলছো ঠেলা। ঘুঙুর ভাবল এই তাদর ছেলেকে রাগ দেখিয়ে কিছুই হবে না, তাই নরম কণ্ঠে বলল। দেখুন ভুল আমার, শাস্তি আমায় দিন। খামোখা বাবাকে কেন টানছেন? বাব্বা, বাপের জন্য কত দরদ। তোর বলছিস শাস্তিটা পছন্দ হয়নি? তাহলে সেকেন্ড অপশন আছে তো। এখনই তোর বাপের কাছে চল, তার ভদ্র শান্ত মেয়েটার এমন অধপতনের গানটা শুনেই আসি তাকে। বেচারা তখন এমনিতেই খুশির চোটে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চেয়ারম্যানের গদি ছেড়ে দেবে আমায়। কি চাস, এটাই তো? ঘুঙুরের চোখ দিয়ে টপটপিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কল্প সেই পানি নিজের আঙুলের ডগায় তুলে এনে ঘুরিয়ে ফিরিয়ে কী সব যেন পর্যবেক্ষণ করে বলল। চোখের পানিতেও বাপের জন্য কত দরদ লেখা আছে। এর এক বিন্দু যদি আমার জন্য থাকতো। কান্নারত কণ্ঠেই ঘুঙুর মিনমিন করে বলল। আপনার জন্য কেন থাকবে? কে হন আপনি আমার? কথাটা যেন খুবই হাস্যরসাত্মক ছিল, যেটা শুনে কিয়ৎক্ষণ ওর দিকে কেমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কল্প। পরপর তীব্র আওয়াজ তুলে হাসল। ঘুঙুর এক ধ্যানে চেয়ে রইল শুধু। তার মনে হলো ওই হাসিতে শুধু আওয়াজই আছে, কোনো প্রাণ নেই। নিষ্প্রভ হাসি, কোনো নিখুঁত অভিনেতার হাসি। হবেই তো, অভিনেতা না হোক, নেতা তো হবেই। আজ না হয় কাল, বলেছে যখন তখন হয়েই ছাড়বে। সেদিন বাড়িতে ফিরে আর কিছুই ভালো লাগলো না ঘুঙুরের। কে হন আপনি আমার? ওই বাক্যটির পর কল্পের সেই অদ্ভুত হাসি তাকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না। তারপর থেকে কল্প তাকে আর একটিও প্রশ্ন করেনি, শুধু বাইকে উঠে বলেছিল উঠে বস। এরপর সোজা তাদের বাড়ির পেছনের রাস্তায় ছেড়ে দিয়ে গেছে। বাড়িতে ঢুকেছিল ঘুঙুর কিছুটা দ্বিধা নিয়ে,
কিন্তু ভেতরে ঢুকতেই তার সমস্ত দ্বিধা কেটে যায়। বাড়িতে সবাই জানে সে বৃষ্টিদের বাড়িতে ছিল। বৃষ্টি নাকি ফোন করে বলে দিয়েছে। মনে মনে এই কাজের জন্য কল্পের উপর কৃতজ্ঞ হলো সে, কারণ সে জানে এটা কল্পই নিশ্চয়ই বৃষ্টিকে দিয়ে বলিয়েছে। তবুও অজানা কারণে মনটা ভার হয়ে রইল তার। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালটা শুরু হলো ড্রয়িং রুমে চেঁচামেচির আওয়াজ পেয়ে। কোনো মতে ফ্রেশ হয়ে ওড়না গায়ে জড়িয়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো ঘুঙুর। দেখলো তার বাবা আমির আহমেদ সোফায় বসে চেঁচামেচি করছেন। বোঝাই যাচ্ছে চরম মাত্রায় রেগে আছেন। তার হাতে পোস্টারের মতো কিছু একটা দেখা যাচ্ছে। একটা হাঁটুর বয়সী ছেলের কত বড় সাহস আমার বিপক্ষে দল করেছে। বিদেশ থেকে এই শিক্ষা নিয়ে এসেছে, বাপ চাচাকে হেনস্থা করতে পিছপা হচ্ছে না। আজকালকার পোলাপান ভাতের কয়ে অন্ন। ঘুঙুর বাবার রাগের কারণ কিছুটা হলেও আঁচ করতে পেরেছে। সে আর সামনে আসার সাহস পেল না, আড়ালে দাঁড়িয়েই দেখতে লাগলো। নলিনা বেগম স্বামীর এহেন চেঁচামেচিতে ভীষণ বিরক্ত। তারপরও কল্প অন্তপ্রাণ তিনি। বিয়ের পর কিছু বছর তার যখন সন্তান হতে বিলম্ব হচ্ছিল, তখন এই কল্পই তাকে ক্ষণিকের জন্য হলেও মাতৃত্বের স্বাদ জুগিয়েছে। তারপর থেকে প্রায় বছর 5 পর নূপুরের জন্ম। নূপুরের থেকে আবার বছর 5 ছোট ঘুঙুর। কল্পের বাবা জুবায়ের চৌধুরী ও আমির আহমেদ দুই বাল্যকালের বন্ধু। দুই পরিবারের মধ্যে বন্ডিং খুবই জনপ্রিয়। কিন্তু হঠাৎ কল্পের এহেন কাজে বেশ চটে গেলেন আমির আহমেদ। নলিনা চায়ের কাপটি টি টেবিলের উপর রাখতে রাখতে অসন্তুষ্ট কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বললেন, ছোট মানুষ, একটা ভুল না হয় করেই ফেলেছে, তাতে এত চেঁচামেচির কি আছে? কল্প আমার সোনার ছেলে, বুঝিয়ে বললেই সব বুঝে যাবে। আমির সাহেব আরও রেগে উঠলেন যেন। বললেন, এই তোমাদের আশকারা পেয়েই আজ ওর এমন অধপতন হয়েছে। তবে আর নয়, আমি এখনই যাচ্ছি জুবাইরের কাছে। ছেলেকে কি শিক্ষা দিয়েছে জানতে হবে তো। আহা, সাত সকালবেলায় থামুন তো আপনি। দিনের শুরুতেই বন্ধুর বাড়িতে হাঙ্গামা না করলে নয়। রাগে গজগজ করতে করতে চায়ের কাপে 2 চুমুক দিয়ে বাকিটা ওভাবেই ফেলে রেখে উঠে যেতে যেতে আমির সাহেব পুনরায় বললেন, কিসের বন্ধু? শত্রু? ওরা বাপ বেটা আমার চরম শত্রু, নয়তো কি আর এই কাজ করে? তাকে আর আটকানো গেল না। বড় বড় কদম ফেলে সেই পোস্টার হাতে নিয়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। বাবা চলে যেতেই নূপুর বেরিয়ে এলো নিজ ঘর থেকে। অন্তর্মুখী চরিত্রের হওয়ায় এসব বিবাদ থেকে বরাবরই দূরের মানুষ সে। তাই তো ইচ্ছে করেই এতক্ষণ এ ঘরে আসেনি। তাকে আবার ক্লাসে যেতে হবে, এমনিতেই লেট হয়ে যাচ্ছে। ডাইনিংয়ে বসতে বসতে সে বলল, ও মা, খেতে দাও। নলিনা এগিয়ে গেলেন মেয়েকে খাবার গুছিয়ে দিতে। স্বামীর উপর তিনি বিরক্ত। বোনের পিছু পিছু ঘুঙুরও বেড়ালো আড়াল থেকে, কিন্তু তার খেতেই ইচ্ছে করলো না। মন বলছে বাবা ঠিক এখন জুবাইয়ের চাচার বাড়িতে চলে গেছেন। এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তিনি নন। তবে কি আর 15 বছর ধরে চেয়ারম্যানি করতে পারতো? জুবাইর, এই জুবাইর, আরে এই জুবাইরের বাচ্চা, কই তুই? বের হ বাড়ি থেকে। আমার ঘর আগুন লাগিয়ে তোরা দুই বাপ বেটা সুখের ঘুম ঘুমাস। শালা উঠ বলছি, বাইরে আয় তাড়াতাড়ি। চেঁচামেচি শুনে খাদিজা বেগম ছুটে এলেন রান্নাঘর থেকে। আমির সাহেবকে এই রূপে দেখে তিনি তো হতবাক। এতগুলো বছরে কখনো লোকটাকে এতটা উদ্গ্রীব হতে দেখেননি। আজ তবে কি হলো হঠাৎ? ভাইজান, আপনি এত সকাল সকাল? কোনো সমস্যা হয়েছে কি? আসুন ভেতরে এসে বসুন, কল্পের বাবাকে ডেকে দিচ্ছি আমি। বৌমা, তুমি সরে যাও। আমি আজকে বসতে টসতে আসিনি, এসেছি এই আহম্মদের সঙ্গে বোঝাপড়া করতে। এখনই ডেকে আনো ওকে, আর এখনই। ঘুম ঘুম চোখে চশমাটা ঠিক করতে করতে বাইরে বেরিয়ে এলেন জুবায়ের চৌধুরী। আমির সাহেবকে দেখে তিনিও একটু অবাক হলেন, তবু বন্ধুর সঙ্গে ঠাট্টা স্বরূপ বললেন, কিলো চেয়ারম্যান, হ্যাঁ? আরে সকাল সকাল মাথায় ভেড়া চললো নাকি? হ্যাঁ? আমির সাহেব চেতে উঠলেন। মস্করা হচ্ছে? আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করে এখন আবার আমাকে চেয়ারম্যান ডেকে মস্করা নিচ্ছিস? বাবা, বাহবা না দিয়ে আর পারলাম না। জুবায়ের সাহেব বুঝতে পারছেন না কিছুই, বললেন, মানে আরে তোর চেয়ার নিয়ে টানাটানি করতে হবে কেন আমায়? হ্যাঁ,
আরে আমার বাড়ি কি চেয়ারের অভাব পড়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আমির সাহেব হাতের পোস্টারটা ছুঁড়ে মারলেন জুবাইর সাহেবের মুখে। জুবাইর সাহেব ক্যাচ করে ফেলল সেটি। কৌতূহলী দৃষ্টি নিয়ে এক পলক আমির সাহেবের রাগান্বিত মুখভাবের দিকে তাকিয়ে পোস্টারটিতে মনোযোগ দিলেন। অতঃপর চরম মাত্রায় শকড হলেন তিনিও। স্ত্রী খাদিজাও পাশ থেকে দেখে নিলেন বিষয়টি। পোস্টারটি হাতের মধ্যে দুমড়ে মুচড়ে ফেলে দিলেন জুবাইর সাহেব। বন্ধুর উদ্দেশ্যে নম্র কণ্ঠে বললেন, দেখ আমির, আমি এসবের কিছুই জানি না। গল্পটা যে কি করে না, কিসের ভূত চেপেছে মাথায় কে জানে। আমি কথা বলছি ওর সঙ্গে। আমির সাহেব মানলেন না, হাত উঁচিয়ে বললেন, থাক আর নাটক করতে হবে না, থাক আর নাটক করতে হবে না। ইজ্জত যা যাবার তা তো ইতিমধ্যে হারিয়ে বসে আছি আমি। গ্রামের মানুষ কি ভাবছে? হাঁটুর বয়সে ছেলের সঙ্গে আমির আহমেদ টক্কর দিতে নেমেছে। ছি ছি ছি, বাপ বেটা মিলে আমার সর্বনাশ করতে নেমেছিস। তবে কি ভাবছিস তোরা এই হাঁটুর বয়সী ছেলেকে আমি ভয় পাচ্ছি? শুনে রাখ, ভয় আমি পাচ্ছি না। তোর ছেলেকে বলে দিস দেখা হবে ময়দানে। গত 15 বছরে আমার চেয়ার কেউ কেড়ে নিতে পারেনি। উপরওয়ালা চান তো অবশিষ্ট বছরগুলোতেও পারবে না। যতই পায়তারা করিস জয় আমারই হবে সুনিশ্চিত। তাই বুঝি? আর যদি হেরে যান তো? সুস্বস্তির গম্ভীর ভারিক্কি তবে শীতল কণ্ঠে তটস্থ হয় উপস্থিত সকলে। কল্প বেরিয়ে এসেছে সদর দরজা দিয়ে, পরনে লুঙ্গি ও গেঞ্জি। ঘুম থেকে উঠে এসেছে দেখেই বোঝা যাচ্ছে। এসেই প্রশ্ন ছুড়ে দিয়েছে আমির সাহেবের পানে। আমির সাহেবের রাগ ওকে দেখে সপ্তম চূড়ায় আরোহণ করেছে যেন। বুঝলেন এই ছেলে তাকে কৌশলে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তবুও নিজেকে দমন করে দাঁতের দাঁত চেপে বললেন, প্রশ্নই আসে না। ধরুন যদি হেরে যান তবে? আমির সাহেব জোরালো কণ্ঠে বললেন। তবে যা বলবে তাই মেনে নেব। কল্প আয়েশি ভঙ্গিতে দরজার আঙিনায় বসে পড়ল, আর মুড়া ভেঙে বলল, মনে থাকে যেন, সবার সামনে কথা দিচ্ছেন হেরে গেলে আপনার ঘরের একটা জিনিস আমার হবে। অবশ্যই আমি যেটা চাইবো সেটা। পাক্কা? কথা দিলাম, হেরে গেলে আমার ঘরের জিনিস তোমার হাতে পাক্কা। ওকে, তবে দেখা হচ্ছে ময়দানে। তৈরি থাকুন আপনার মহামূল্যবান জিনিস ঠিক খোয়া দিতে। পরপর বসা থেকে উঠিয়ে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মা, ফ্রেশ হয়ে এসেছি সে কখন। খেতে পেয়ে গেছে, নাস্তা দাও। কে বেরোতে হবে, এমনিতে এখন আমার কত কাজ। চাচা, আপনিও নাস্তা করে তবেই যাবেন। সকাল সকাল নাস্তা করে ফুরসত তো এখন অবধি হয়তো পাননি। আমির সাহেব রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। খাদিজা দৌড় দিয়ে তাকে থামালেন। ভাইজান, নাস্তাটা করে যান, এত মাথা গরম করবেন না। ছেলেটা আমার অবুঝ, জয় আপনারই হবে, দেখবেন। শুধু শুধু উত্তেজিত হবেন না। আরেকদিন এসে নাস্তা করব বৌমা, তুমি বাড়ির ভেতরে যাও, আজ আসি। আমির সাহেব চলে গেলেন। খাদিজা বেগম রেগে স্বামীর পানে তাকালেন, ঝাঁঝিয়ে বললেন, নিজেরা এসব কি শুরু করলেন আপনারা? জুবাইর সাহেব বললেন, আমি কি জানি, আমার ছেলেকে জিজ্ঞেস করো। তন্মধ্যে ভেতর থেকে কল্পের গমগমে স্বর ভেসে এলো, কই গেলে মা? আজকে না খাইয়ে মারবে নাকি? খাদিজা বেগম এমনিতেই রেগে আছেন। ছেলের কথায় তেরে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, তোকে আজ জন্মের মতো খাওয়াচ্ছি, দাঁড়া হারামজাদা। এত কিছু ঘটে গেল অথচ কুহু এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। দিন দুনিয়ার এত সব ঘটনা তার ঘুমে বিন্দু মাত্র আঁচ লাগাতে পারেনি। ভীষণ ঘুম কাতুরে মেয়ে সে, তেমনি বাপ ভাইয়ের আহ্লাদিও বটে। সকালের নাস্তায় প্রতিদিনের মতো আজ আর রমরমা ভাব নেই। গুমোট বেঁধে আছে পরিবেশটা। অনলি কুল মুডে আছে কল্প। সে নিয়ম করে এটা ওটা নিয়ে খাচ্ছে। অন্য দিনের থেকে আজ বরং চেয়ে চেয়ে খাচ্ছে। মা এটা দাও, মা ওটা দাও বলে বলে খাদিজা বেগমের মাথাটাও একই সঙ্গে খাচ্ছে। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে খাদিজা বেগম ফোঁস করে উঠলেন, খেতে বসেছিস নাকি আমাকে জ্বালাতে, হতচ্ছাড়া? কল্প দাঁত কেলিয়ে বলল, ঠিক ধরেছ। অমন হাড়ির মতো মুখ করে বসে থাকলে আমার সেটা একদমই সহ্য হয় না। ইচ্ছে করে তাকে জ্বালিয়ে জ্বালিয়ে জ্বলন্ত জ্বালানি করে ফেলে। খাদিজা বেগম রাগে ফুঁসছেন। পাল্টা কিছু বলার প্রস্তুতি নিতে সদর দরজা দিয়ে কেউ পরিমরি করে ঢুকলো। সবার দৃষ্টি তখন সেদিকে। ঘুঙুর দরজায় দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তাকে দেখে কুহু কল্পের নিকটে এগিয়ে ফিসফিসিয়ে বলল,
আর মাকে জ্বালাতে হবে না, এবার নিজে জ্বলবার জন্য প্রস্তুত হও। কল্প কুহুর মাথায় আলতো করে গাঁটটা মেরে বলল। চুপ কর পাকনি, বড় ভাইয়ের সঙ্গে মস্করা। খাদিজা বেগম উদ্বিগ্ন হয়ে উঠলেন। ওভাবে হাঁপাচ্ছিস কেন? দৌড়ে এসেছিস নিশ্চয়ই। আয় এখানে আয়, আগে পানি খা। ঘুঙুর এগিয়ে এলো। জুবাইর সাহেব নিজের পাশে চেয়ারটা টেনে দিল ওকে বসার জন্য। ঘুঙুর বসে পড়ল তৎক্ষণাৎ। সে আসলেই হাঁপিয়েছে। খাদিজা বেগম ওর দিকে পানির গ্লাস এগিয়ে ধরলেন। মুহূর্তেই সেটা শেষ করে নিল ঘুঙুর। পরপর কিছুটা স্বাভাবিক হলো সে। বলল, বাবা এসেছিল চাচি, সে যে রেগে মেগে নাস্তা না করেই বাসা থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরার নাম নেই। খাদিজা বেগম একটু ইতস্ত করে বললেন। এসেছিল তো, আবার চলেও গেছে। ঘুঙুর করুণ স্বরে নিজ মনে বিড়বিড়িয়ে বলল। এসেছিল? তন্মধ্যে তার দুশ্চিন্তা আরও বাড়িয়ে কল্প টেবিল ছেড়ে উঠে গেল। খাওয়া শেষ তার। যেতে যেতে বলল, যাই, সকাল সকাল কাজে লেগে পড়ি। কত কাজ আমার, কত বড় দায়িত্ব। চেয়ারম্যান হওয়া কি মুখের কথা? তার উপর চেয়ারম্যান আমির আহমেদকে পরাজিত করা তো দ্বিগুণ কসরতের কাজ। বলতে বলতে সে চলে গেল। পেছন থেকে খাদিজা বেগম চিল্লিয়ে বললেন, যা ভাগ। জুবাইর চৌধুরীর চোখে মুখে স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছে। ছেলের এই কাজে তিনি সহমত নন। শত হোক তার নিজের বন্ধুর উপর খবরদারি, এটা তিনি মানতে পারছেন না। এতে করে তাদের বন্ধুত্বেও ফাটল ধরতে বসেছে। ছেলেটা যে কেন এমন করছে কিছুতেই বুঝে উঠতে পারছেন না। তার নিজের পোশাকের ব্যবসা কিসে কম ছিল যে বিলেত থেকে ডিগ্রি এনে এখন বাপসম চাচার প্রতিপক্ষ হতে হবে। এদিকে ঘুঙুরও বুঝলো কল্প বিষয়টা নিয়ে ঠিক অনেক দূর এগিয়ে গেছে। শেষটুকু কথা যে তাকে শুনিয়ে গেছে এটাও বুঝলো বেশ। এইসব দুশ্চিন্তার মাঝে ঘুঙুরের মুখের সামনে খাবার তুলে নিয়ে বসে আছেন খাদিজা বেগম। বাড়ি থেকে না খেয়ে এলেও এখানে আর ছাড়া পেল না। খাদিজা বেগম জোর জবরদস্তি ওকে গালে তুলে খাওয়াতে শুরু করলেন। তা দেখে কুহু মিছিমিছি গাল ফুলিয়ে বলল, সব আদর শুধু তোর জন্য, তাই না রে ঘুঙুর আপু? দুই বাড়িতেই সমান রাজত্ব করিস, আর আমরা সব বানের জলে ভেসে আসা খড়কুটো। একা কুহুতে হচ্ছিল না। শার্টের হাতা গোটাতে গোটাতে কল্প বেরিয়ে এলো ঘর থেকে। ঘুঙুরকে খোঁচাতে বলল, মা যতই গালে তুলে খাও না কেন, দিন শেষে সে বাপের হয়েই চামচামি করবে। চামচিকার বাচ্চা। ঘুঙুর রেগে তাকালো। খাদিজা বেগম ধমকে উঠলেন ওদের দুজনকে। কি শুরু করলি তোরা? মেয়েটার পেছনে কেন লাগছিস? শান্তিতে খেতে দে ওকে, জ্বালাস না। কুহু মুচকি হেসে চুপ হয়ে গেল। জুবাইর সাহেবের ঠোঁটের কোণেও হাসি। শুধু হাসলো না, কল্প বিড়বিড়িয়ে বলল, আমি জ্বালাচ্ছি ওকে, না কেউ আমাকে দিন রাত জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলছে? ও বাড়ি থেকে এসে সরাসরি স্কুলের জন্য তৈরি হয়ে নিল ঘুঙুর। মায়ের ফোন থেকে বৃষ্টির বাড়িতে ফোন করে বৃষ্টিকেও আসতে বলে দিয়েছে। রাস্তার মাথা থেকে দুজনে একত্র হবে। এমনিতে তাদের দুজনের কারো কাছেই ফোন নেই। ঘুঙুরকে আমির সাহেব বলেছেন ফোন পেতে হলে আগে ভালো রেজাল্ট করে কলেজে উঠুক, তারপর দেখা যাবে। আপাতত সে মায়ের ফোন থেকেই টুকটাক কাজ চালায়। কাজ বলতে তার শুধু বৃষ্টিকে মাঝে মধ্যে দরকার হয়, এছাড়া বিশেষ কোনো কারণ নেই এই যন্ত্রের। তবে মাঝে মধ্যে কল্প যখন খুব করে ধমক দিয়ে বলে, তোর বাপের এতই টাকার অভাব যে একটা ফোন কিনে দিতে পারে না, তখন একটা ফোনের প্রয়োজনীয়তা সে উপলব্ধি করে। একটা ফোনের জন্য লোকটা তার বাবাকে অপমান করছে, এটা তার মানতে বড্ড কষ্ট হয়। নলিনা বেগম দুই মেয়ের জন্যই টিফিন গুছিয়ে নিয়ে এলেন। ঘুঙুর ব্যস্ত হাতে সেটা নিয়ে নিল। নুপুরেরটা দিতেই সে চোখে মুখ কুঁচকে ফেলল। মা, কতবার বলেছি তোমায়, আমি এখন আর ছোট নেই, এসব টিফিন আমার লাগবে না, ক্যান্টিনে খেয়ে নেব। নলিনা বেগম ধমকে উঠলেন। চুপ কর, কত বড় হয়েছিস যে মায়ের ভালোবাসা অগ্রাহ্য করে দিস? ক্যান্টিনের খাবার কতটা অস্বাস্থ্যকর জানা আছে? চুপচাপ এটা ধর, আর বাকি খালি নিয়ে তবেই ফিরবি। অগত্যা মুখ কালো করে হলেও টিফিনটা নিতে হলো তাকে। এটা এই দুজনের রোজকার দৃশ্য। যাওয়ার আগে আরও কতক্ষণ বকবক করলো তিনি। এই যেমন, সাবধানে যাস, ভালোভাবে দেখে রাস্তা চলিস, কান চোখ খোলা রেখে চলবি বাইরে। ও হ্যাঁ, টিফিনটা কিন্তু খাবি, বাইরের খাবার একদম খাবি না, ইত্যাদি ইত্যাদি। দুই মেয়েরই মায়ের সব ডায়লগে ভীষণ বিরক্ত থাকে।
তার উপর আবার সদর দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া, এটা তো আরও বিরক্তিকর। কারণ যতক্ষণ না ওদের অস্তিত্ব বিলীন হয়ে যায় ততক্ষণ চেয়ে থাকা আরও একগোছা বিরক্তি। সে যতই হোক নলিনা এসব করবেনি। মায়ের ভালোবাসা ওরা কি বুঝবে? ওরা ছেলে মানুষ, যখন মা হবে তখন ঠিক বুঝবে মায়ের এই উদ্বিগ্নতার কারণ। রাস্তার মাথা থেকে বৃষ্টিকে সঙ্গে নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে ঘুঙুর। মনটা আজ বিষণ্ণতার। কল্পের কাজ কারবার ভীষণ ভাবাচ্ছে তাকে। বাবা এবং ওই মানুষটার মধ্যে এমন সম্মুখ যুদ্ধ কিছুতেই মেনে নিতে পারছেন না সে, আর না পারছে কিছু করতে। অপ্রীতিকর ভাবনাগুলো ক্ষণে ক্ষণে জেঁকে ধরেছে তাকে। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি লক্ষ্য করছে পাশাপাশি হেঁটেও তাদের দুজনের মধ্যে শুনশান নীরবতা বিরাজ করছে। এমনটা সচরাচর হয় না, যদি না ঘুঙুরের মন খারাপ হয়। বৃষ্টি আর ওকে ঘাটল না, ভাবলো ক্লাসে গিয়ে শুনে নেবে। তন্মধ্যে ঘটে গেল আরেক বিপত্তি। আনমনা ঘুঙুরকে ভাবতে ভাবতে বৃষ্টিও যখন আনমনে হয়ে পড়ল, তখনই তাদের অ্যাট্রাক্ট করে বসলো একটি বাইসাইকেল। বৃষ্টির কোনো ক্ষয়ক্ষতি না হলেও ঘুঙুরের উপর এসে পড়ল বাইসাইকেলটি। ফলে ঘুঙুরের হাতের কনুই থেকে বেশ কিছু অংশ কেটে গেছে। বৃষ্টি আঁতকে উঠে ঘুঙুরের হাত চেপে ধরল। ঘুঙুর গোঙাচ্ছে মৃদু আওয়াজে। বৃষ্টি এক পলক রেগে তাকালো সেই সাইকেল চালকের দিকে, কারণ ছেলেটির চালাতেও ফল্ট ছিল। এই ছেলেটি তাদের গ্রামেরই একজন। এর নাম আগেও এমন অ্যাক্সিডেন্টাল কেস আছে। সামান্য সাইকেল যে এভাবে চালায় না জানি, সে বাইক চালাতে গেলে কজনকে দিনে জখম করে। ছেলেটা এতটাই ধূর্ত এবং বদ ছিল যে একটা বার সরি বলার প্রয়োজন মনে করলো না, বরং বৃষ্টি ঘুঙুরকে সামলাচ্ছে সেই ফাঁকে পালিয়ে গেল। বৃষ্টির ভীষণ রাগ হলো ছেলেটার উপর। মনে মনে ভাবলো আসল জায়গায় নালিশটা ঠুকে দেবে। অতঃপর ব্যাগ থেকে একটা রুমাল বের করে ঘুঙুরের হাতে পেঁচিয়ে দিতে দিতে ধমকের সহিত বলল, মন কোথাও থাকে তোর? পাশ দিয়ে ওই অসভ্যটা যাচ্ছে, চোখে দেখতে পাসনি? দেখে চললে এই দুই ঘটনাটা ঘটতো। এই জন্যই কল্প ভাই তোকে উঠতে বসতে ছাড়েন। ঘুঙুর ব্যথা কামড়ে ফোঁস করে উঠল, তেজ দেখিয়ে বলল, ওই ব্যাটার জন্যই তো হলো এইসব। আমি তো তাকে ভেবেই। অসম্পূর্ণ বাক্য রেখে মুখ বন্ধ করে নিল ঘুঙুর। আলগোছে জিভে কামড় কাটতে ভুলল না। বৃষ্টির সামনে এসব বলা মানে চরম বোকামি। এই মেয়ে তিলকে তাল বানিয়ে ছাড়বে, তারপর সেটা তুলে দেবে কল্পের কানে। কিন্তু শেষ রক্ষা কি? সেই তো বৃষ্টি ধরে ফেললো তার কথাটি। সন্দিহান কণ্ঠে বলল, তাকে ভেবে মানে? তুই আবার কবে থেকে তাকে নিয়ে ভাবতে শুরু করলি? বললি না তো? ঘুঙুর থতমত খেয়ে বলল, ওটা ভাবছিস তেমনটা নয়। এখন চল তো, দেরি হয়ে যাচ্ছে। বৃষ্টি নাছুরবান্দা। তো কেমনটা আগে বল, তারপর যাব। ঘুঙুর মুখ দিয়ে বর্গীয় ধ্বনি বের করে কপালে হাত চাপড়ালো। সে হতাশ এই মেয়েটাকে নিয়ে। অতঃপর বিস্তারিত ব্যাখ্যা সংক্ষেপে বলল বৃষ্টিকে। সব শুনে বৃষ্টি বিজ্ঞদের মতো মাথা নেড়ে বলল, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, বাট ব্যাপার না, কল্প ভাই আছে না, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। ঘুঙুর বিরক্ত বদনে চেয়ে বলল, হয়েছে, এবার তোর কল্পবাহের গুণ কীর্তন শেষ হলে চল আগাই। কল্পকে নিয়ে ব্যঙ্গ করায় বৃষ্টি মুখ ভেঙচে দিল ঘুঙুরকে। পরপর ওর হাতের আঘাতের কথা মনে হতেই ব্যগ্র কণ্ঠে বলল, হ্যাঁ চল, শানমের ফার্মেসি থেকে তোর জন্য মেডিসিন নিতে হবে। আঘাতটা বেশ ভালোই গভীর, সময় মতো ট্রিটমেন্ট না নিলে পরে ইনফেকশন হয়ে যেতে পারে। ঘুঙুর বলল, অতটাও হবে না। অতঃপর দুজনে পুনর্বার চলা শুরু করলো। কপাল খারাপ হলে যা হয়, ফার্মেসি এখনও খোলেনি। এদিকে ঘুঙুরের হাতের ব্যথা ক্রমশ বাড়ছে। ক্লাস করতে পারবে কি না জানা নেই। বৃষ্টি দিশেহারা হয়ে পড়ল মেয়েটার অবস্থা দেখে। পরক্ষণেই তাদের সামনে ম্যাজিক ম্যানের মতো উদয় হলো কল্প। তাদের স্কুল থেকে কিছুটা দূরে দলবল নিয়ে ছাতিম গাছের নিচে আড্ডায় বসে আছেন তিনি। ঘুঙুর তাকে দেখেই মুখ বাঁকালো। মনে মনে ভাবলো, বাটপার একটা। তখন বাড়ি থেকে ডায়লগ মেরে এলো, তার নাকি দিন দুনিয়ার হাজারটা কাজ, অথচ দেখো কিভাবে এখানে বসে দলবল নিয়ে আড্ডা দিচ্ছে। তার ভাবনার মাঝেই জিহানের কণ্ঠ শোনা গেল, ওই ঘুঙুর, এদিকে আয়।
ঘুঙুরের ইচ্ছে করলো যে মুখ দিয়ে ওর নামটার ফালুদা করেছে সেই মুখটা নোড়া দিয়ে ছেঁচে দিতে। বিধিবাম এটা তার মনের ইচ্ছে। ওদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জিহান ফের বলল, জোরসে আয়, ভাই ডাকে। ঘুঙুরের ভীষণ ডাক। আপাতত মাটি চাপা দিয়ে বৃষ্টির সঙ্গে পিলপিল পায়ে হেঁটে গেল সেখানে। জিহানকে ফিসফিসিয়ে বলল, মেরে মুখ ভেঙে দেব আর উল্টাপাল্টা নামে ডাকলে। জিহান একগাল হেসে বলল, তোর মতো পুচকি পারবি আমার সঙ্গে? সেটা আদৌ সম্ভব? ঘুঙুর কিছু বলতে নিচ্ছিল, তন্মধ্যে তার হাতে টান অনুভব হয়। তাকিয়ে দেখে কল্প তার জখমকৃত হাতটা ধরে উল্টে পাল্টে দেখছে। রক্তে জবজবে রুমালটা একটানে খুলে ফেলল সে। ঘুঙুর ব্যথায় কুঁকিয়ে উঠল তৎক্ষণাৎ। ক্ষত স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে এখনও। কল্পের দৃষ্টি স্থির হয়ে আছে সেই ক্ষতের উপর। বাকি সবার দৃষ্টি ওদের দুজনের উপর। ঘুঙুরের অস্বস্তি লাগলো এভাবে সবার অ্যাটেনশন পেয়ে। সে হাত ছাড়াতে মুচড়ামুচড়ি শুরু করে দিল, কিন্তু কল্পের জোরের সাথে পেরে উঠল না। কল্প সেভাবেই শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কিভাবে হলো এসব? কণ্ঠটা এতটাই প্রগাঢ় ছিল যে ঘুঙুরের না চাইতো আটকে উঠল। সে মুখ দিয়ে কিছুই বের করতে পারল না, শুধু নত বদনে দাঁড়িয়ে রইল। তার হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দিল বৃষ্টি। সুযোগ পেয়ে বলে দিল বদছেলেটির কথা। মোল্লাবাড়ির ছোট ছেলেটা বখাটেছে, ও করেছে এসব। ইচ্ছে মতো সাইকেল টানে, কারো তোয়াক্কাই করে না, মনে হয় রাস্তা ওর বাপের কেনা, এভাবেই চলে। কল্প হাত উঁচিয়ে থেমে যেতে বলল বৃষ্টিকে। তারপর জিহানকে ডেকে বলল, ফার্মেসি থেকে মেডিসিন ব্যান্ডেজ আনা যত দ্রুত সম্ভব। বৃষ্টি বলে, আমরা সেখান থেকেই আসছি, ফার্মেসি বন্ধ এখনো। কল্প ফের জিহানকে বলল, তাহলে মুখ বলে বাড়ি যা, ওকে তুলে নিয়ে ফার্মেসি খোলা। শালা এখনো মরার ঘুম ঘুমায়। জিহান আরও দুটো ছেলেকে সঙ্গে নিয়ে ছুটল সে পথে। ভাইয়ের আদেশ শিরোধার্য। বৃষ্টির মনে ব্যাপক শান্তি লাগছে। ছেলেটাকে তখন কিছু বলতে না পারলেও এখন এমন জায়গায় সব ফাঁস করেছে যে ঠিক কাজ হয়ে যাবে। কল্প ভাই ও বদমাইশকে কখনোই ছেড়ে দেবে না। ওদের দলের আরেকটা ছেলেকে পাঠিয়ে পাশের চায়ের দোকান থেকে একটা বেঞ্চ আনালো কল্প। ঘুঙুরের কাজ চেপে বসিয়ে দিল সেখানে। বৃষ্টি গিয়ে বসলো ঘুঙুরের পাশে। কল্প দাঁড়িয়ে অস্থির চিত্তে বারবার ফোন করছে কাউকে, হয়তো জিহানকে। ফোনে বলছে, কিরে হলো আর কতক্ষণ, আসবি তো নাকি, এই সবই। ঘুঙুর কল্পের কাণ্ডে অবাক না হয়ে পারছে না। এতটুকু আঘাতের জন্য এতটা উতলা হওয়ার কি আছে? আশ্চর্য। বৃষ্টি তো ঘুঙুরের কানে ফিসফিসিয়ে বলেই ফেলল, বাপ্পা কত দরদ, একেবারেই ফিল্ম, যেন হিরোইন ইনজুর্ড, হিরো দিশেহারা। ঘুঙুর ফিসফিসিয়ে ধমকালো ওকে। চুপ করবি তুই, সবসময় বাজে বকিস। বৃষ্টি মুখ ভেঙচি কেটে উঠে গেল। তন্মধ্যে সেখানে প্রয়োজনীয় জিনিস নিয়ে উপস্থিত জিহান সব কিছু কল্পকে বুঝিয়ে দিয়ে সেও গিয়ে দাঁড়ালো ঘুঙুরের পাশে। বলল, ধ্যান কই রাখোস? রাস্তায় বের হোস কি চোখ কপালে তুলে রাখতে? প্রতিবন্ধী একটা। ঘুঙুর চেতে উঠল। তুমি প্রতিবন্ধী। আমি কি তোর মতো যেখানে সেখানে মরি নাকি? না, আপনি তো সাধু পুরুষ, শালার খবিস একটা। দুজনের বাঘবন্তিটার মধ্যে ধমকে উঠল কল্প। মেডিসিনগুলো হাতে নিয়ে ঘুঙুরের পাশে বসতে বসতে বলল, এখনই থেমে যা, নয়তো দুটোকে সেই খেলাবো। জিহান সারেন্ডার করার মতো করে হাত উঁচিয়ে বলল, আমার কেলানি খাওয়ার শখ নেই, সো গেলাম। ওরা পুনরায় গিয়ে গাছের নিচে বাকি সবার সঙ্গে জয়েন করলো। এখানে রয়ে গেছে কেবল কল্প, ঘুঙুর ও বৃষ্টি। বৃষ্টি খুবই বুঝদার মেয়ে। সে কিছু একটা ভেবে হাঁটার বাহানায় কিছুটা দূরে সরে গেল। ফাঁকা পরিবেশে কল্প একটা লম্বা শ্বাস ফেলল। ঘুঙুর তাকিয়ে কল্পের প্রতিটি পদক্ষেপের দিকে। কল্প শুরুতে ঘুঙুরের ক্ষতস্থানটি পানি দিয়ে পরিষ্কার করে নিল। পানি লাগতেই ছ্যাদ করে উঠল সেখানে। ঘুঙুর একটু উফ শব্দ করল। পরপর কল্প তুলায় মেডিসিন লাগিয়ে ক্ষতস্থানে চেপে ধরল। তৎক্ষণাৎ সশব্দে আর্তনাদ করে উঠল ঘুঙুর। চোখ বন্ধ করে ঠোঁট চেপে রেখে জ্বলন সহ্য করার ট্রাই করলো সে। কল্পের দৃষ্টি তখন সব ভুলে ঘুঙুরের হাতের দিকে, যেটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে কল্পের হাতের কবজি। মেয়েটার যন্ত্রণা সহ্য করার প্রচেষ্টায় আনমনে কল্পের হাত নিজের ধারালো নখের জখম তৈরি করে দিচ্ছে। অথচ কল্প নিশ্চুপ। সে একটি বার সরানোর জন্য বলছে না।
বেশ অনেকটা সময় পর ঘুঙুর নিজেকে সামলে নিল। চোখে খুলে কল্পকে খুব কাছ থেকে দেখে চমকে গেল সে। তৎক্ষণাৎ ব্যথা বেদনায় কিছুই খেয়াল করা হয়নি। এখন দেখছে মানুষটা খুব কাছে, একেবারে যেন হৃদস্পন্দন শোনা যাচ্ছে। আচ্ছা, লোকটা কি সত্যি শুনতে পাচ্ছে সেই ধ্বনি? থুকপুক থুকপুক থুকপুক। নিজের ক্ষত সারিয়ে তুলল যেজন, থাকেই জখম করে বসলো। ভাবতেই অনুশোচনায় দগ্ধ হচ্ছে ঘুঙুরের ছোট্ট হৃদয়। আর চোখে কল্পের হাতে স্পষ্ট ভিজিবল নখের আঁচড়ের উপর দৃষ্টি চলে যাচ্ছে তার। কল্প এটা নিয়ে কিছুই বলছে না, ভাব এমন যেন সে দেখেইনি। কিন্তু ঘুঙুরের খারাপ লাগছে খুব। একটা সময় হৃদয়ের দহনে পরস্ত হয়ে মুখ খুলল সে। মিনমিনে স্বরে বলল, আপনার হাতে অনেকটাই লেগে গেছে। আমি খুবই দুঃখিত, ইচ্ছে করিনি। আমি আসলে এটা করতেই চাইনি। আনমনে কখন যে। কল্প এক ভ্রু উঁচিয়ে তাকালো, দৃষ্টিতে প্রশ্ন। ঘুঙুরের ব্যগ্রতা দেখে মনে মনে হাসলেও প্রকাশ্যে ধমকে উঠল, বলল, এত পাকনামা করতে কে বলে তোকে? আমি বলেছি এটাতে কোনো প্রবলেম হচ্ছে আমার? হয়তো বকবক করিস কেন? ঘুঙুর ব্যথিত কণ্ঠে বলল। কষ্ট হচ্ছে না আপনার? জ্বালা করছে না? কল্প এক পলক ওর মায়াময় আদলে নিজের নম্র দৃষ্টি ভরে দেখল। মন্থর কণ্ঠে বলল, নিত্য যে দহনে জ্বালাস আমায়, তার কাছে এই জ্বলন কিছুই না। ঘুঙুর বোকার মতো চেয়ে রইল। সে নিত্য জ্বালায় কল্পকে, কিন্তু কখন, কিভাবে? তার বোকা বোকা চাহনি উপেক্ষা করে ধমকে উঠল কল্প, বলল, এভাবে কি দেখিস? হ্যান্ডসাম ছেলে দেখলে চেয়ে থাকতে হবে? এত যদি আমার জখম নিয়ে অনুশোচনা হয়, তাহলে শাস্তি পেতে তৈরি হ। অপরাধের বদলে তো শাস্তিই হয়। ঘুঙুর শুকনো ঢোক গিলল। নিজের করা বোকামিতে সে নিজেই ফেঁসে গেল। কি দরকার ছিল ওই লোকের জন্য এত ভাবার? এখন হলো তো। সে ভীত কণ্ঠে বলল। আবার শাস্তি? কল্প ভাব নিয়ে বলল, শাস্তি। তবে ভয় নেই, এবারে তোর বাপকে নিয়ে টানাটানি করবো না। ওই বেচারা টেম্পারেচার এমনিতেই হট হয়ে আছে, তাকে আর গরম করতে চায় না। এবার শাস্তি পাবি তুই। ঘুঙুরের ভয় বোধহয় আরও বাড়ল। তুতলিয়ে বলল। আমি। কল্প বলল, তোর ব্যাগে কি আছে দেখা। ঘুঙুর চমকে উঠল। ব্যাগে কি আছে দেখাতে হবে কেন? ব্যাগে তো বই খাতার বাইরে আরও প্রয়োজনীয় অনেক কিছুই থাকে। সেসব এই লোকের সামনে কিভাবে দেখাবে সে? আশ্চর্য। সে ব্যাগটা শক্ত করে চেপে ধরে বসলো। ব্যাগ কেন দেখাবো? ভেতরে অনেক প্রয়োজনীয় জিনিস আছে। কল্প ভ্রু কষিয়ে বলল, স্কুল ব্যাগে এমন কি প্রয়োজন জিনিস থাকে? এই, তুই প্রেম করছিস না তো? ব্যাগে গিয়ে চিঠিপত্র নিয়ে ঘুরছিস? কই দেখা দেখি, এখনই বের কর। কল্প ব্যাগটা ওর থেকে টেনে নিতে গেলে ঘুঙুর প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা। কল্প এটা খুললে ভীষণ লজ্জায় পড়তে হবে তাকে। সে কান্না মিশ্রিত ভাবেই বলল, না না, তেমন কিছু না, খুব পার্সোনাল কিছু আছে। আপনার দেখা ঠিক হবে না। আই মিন। সে করুণ দৃষ্টিতে তাকালো কল্পের দিকে। কল্প হয়তো কিছু বুঝে নিল। সে সরিয়ে নিল ব্যাগের থেকে হাত, কথা ঘুরিয়ে বলল, ওকে, তাহলে তুই বের কর। টিফিন আনছিস না বাড়ি থেকে? ওটা বের কর, দেখি কি আনছিস। ঘুঙুর কিছুটা স্বস্তি পেল। কল্প ব্যাগটা না নেওয়ায় সে খুব খুশি। ভেতরে কিছু মেলি জিনিস আছে, যেটা কল্পের সামনে পড়া মানে ভীষণ লজ্জাজনক হতো। ঘুঙুর খুশি মনেই ব্যাগ থেকে টিফিন বক্স বের করলো। ভেতরে কি আছে সে নিজেও জানে না। বক্সটা না খুলেই কল্পের দিকে বাড়িয়ে দিল সে। কল্প হাত বাড়িয়ে ওটা নিতে নিতে জিজ্ঞেস করলো, কি আছে এতে? ঘুঙুর দুদিকে মাথা নাড়ল, বলল, জানি না। কল্প খুলল সেটা। ভেতরে দুটো পরোটা, কিছু আলু ভাজা ও একটা ডিম ভাজা। কল্প বেঞ্চের উপর পা তুলে ঘুঙুরের থেকে ওয়াটার বটল নিয়ে হাত ধুয়ে আয়েশ করে খেতে শুরু করলো। একটা পরোটা, একটু ভাজি, অর্ধেক ডিম শেষ করে বাকিটা ঘুঙুরকে ফিরিয়ে দিল সে। অতপর হাত ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আজ থেকে এটাই তোর শাস্তি। রোজ সকালে স্কুলের জন্য খানিক আগে বের হবি। কাজ তোর টিফিনটা আমি খেয়ে নেব। স্কুলে গিয়ে তুই না খেয়ে থাকবি, ওকে? এখন যা, ভাগ, তোদের লেট হচ্ছে। কল্প উঠে চলে গেল জিহানদের ওখানে। ও চলে যেতেই বৃষ্টি এসে ঘুঙুরের কাঁধে হাত রাখলো, ইয়ার্কি মেরে বলল, কি, বেশ ভালোই তো চলছে। ঘুঙুরের কানে সেসব ঢুকলো না। সে শুধু ভাবছে এই লোক তো ঘন্টাখানেক আগেই বাসা থেকে নাস্তা করে এলো, এরই মধ্যে পুনর্বার খেলো কি করে? রাক্ষস একটা। তাও তো পুরোটা খেলো না, খেলো অর্ধেক। এখন এই বাকি অর্ধেক ঘুঙুর কিভাবে খাবে? খবিসটা রেটো খাবে?
নয়তো যে খাবারটা অপচয় হবে। স্কুলে পৌঁছে কোনো ক্লাসেই মন বসছে না ঘুঙুরের। মনটা ইদানিং বড্ড বেহায়া হয়ে পড়েছে। অহেতুক অযৌক্তিক ভাবনা এসে জড় হচ্ছে ক্ষণে ক্ষণে। যা নিয়ে ভাবা বারণ তাই ভাবছে অহর্নিশ। এ কেমন অনুভূতি, এ কেমন টান, বড্ড পোড়াচ্ছে তাকে। উদাসীন হয়ে বসে থাকা মেয়েটা টেরই পেল না কখন টিফিনের ঘন্টা পড়ে গেছে। কুহু এসে হামলে পড়ল ঘুঙুরের উপর। কি ভাবছো এত মন দিয়ে? আমার ভাইয়ের কথা নিশ্চয়ই। ঘুঙুর চমকে উঠল। মেয়েটার আন্দাজে ঢিল সঠিক জায়গায় পড়ল কিভাবে। মুখে বলল, ফালতু বকিস না তো। তোর ভাই এমন কি মহানায়ক যে তার কথা ভেবে সময় নষ্ট করব? কুহু মিটিমিটি হেসে বলল, মহানায়ক তো বটেই, তোমার জীবনের মহানায়ক। এই চুপ, আজে বাজে বকা বন্ধ কর, কেউ শুনলে ভুল ভাববে। কুহু পাল্টা জবাব দেওয়ার পূর্বে বৃষ্টি এসে হাজির হলো। সে হাত ধুয়ে এসেছে টিফিন করবে বলে। ব্যাগ থেকে বক্স বের করে সেটা খুলতে খুলতে বলল, কিসের কথা হচ্ছে আমাকে ছাড়া? কুহু মজা করে বলল, তুমি নাকি লুকিয়ে প্রেম করছো, সেই টপিকে আলাপ চলছে। বৃষ্টি মাছি তাড়ানোর মতো করে বলল, লুকিয়ে প্রেম করব আমি? তা কাদের থেকে লুকাবো? তোদের থেকে? ও নো 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 নো। কুহু বলল, আমাদের দাম দিচ্ছ না বুঝি? এই আমরাই তোমার আপনজন, মনে রেখো। লাগতো না তোদের মতো আপনজন। তাই বুঝি? ওকে। এই ঘুঙুর আপু, চল তো, আমরা আজ আলাদা টিফিন করব। ও থাকুক একা, আমি কিন্তু টিফিন আনিনি, তুই ভাগ দিবি। ঘুঙুর কিছু বলল না, হতাশ নিঃশ্বাস ফেলল শুধু। বৃষ্টি হো হো করে হেসে উঠল। তা দেখে কুহু ভ্রু কুচকে প্রশ্ন করল, হাসছো কেন? পাগল টাগল হলে নাকি? বৃষ্টি হাসি থামিয়ে বলল, পাগল আমি না, তুই হবি যখন ওর টিফিনটা দেখবি। কুহুর মনে সন্দেহ জাগলো। সে আস্তে করে ঘুঙুরকে বলল, কি বলছে ও? এতই বাজে কিছু এনেছিস নাকি যা মুখে তোলা যাবে না? ঘুঙুর এবারেও কিছু বলল না। ব্যাগ থেকে বক্সটা বের করে কুহুর সামনে খুলে দিল। ইশারায় বলল দেখতে। কুহু দেখলো এটো খাবারটুকু। ওর গাল হা হয়ে গেল। হাই হাই করে বলল, কি করেছিস? ক্লাসেই অর্ধেক খেয়ে নিয়েছিস। এখন এই বাটিটা আমার, তোকে একটুও দেবো না বলে দিচ্ছি। ঘুঙুর কিছু বলার আগে বৃষ্টি ফের বলল, ওটা ওকেই ফেরত দে, ওটা ওর হকের জিনিস। তুই বরং আমারটা থেকেই খা। কুহু বলল, কেন কেন? ওর হক তো আগেই খেয়ে নিয়েছে, বাকিটা আমার হক। বৃষ্টি কপাল চাপড়ায়। ইস গাধি একটা, এদিকে আয়, বোঝাচ্ছি তোকে। এই বলে কুহুকে ওপাশে টেনে নিয়ে কানে কানে কিছু বলল বৃষ্টি, যেটা শুনে কুহু মিটিমিটি হাসছে। ঘুঙুর ওদের কাণ্ড শুধু দেখছে, আজ সে কিছুই বলছে না। অকারণে মনটা বিষণ্ণ লাগছে। মনে হচ্ছে কোথাও একটা শূন্যতা। এমন লাগার কারণ তার অজানা। ওরা দুজন ফিরে এলো একটু বাদে। ফিরে এসে কুহু ভাগ বসালো বৃষ্টির খাবারে। ঘুঙুরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে বলল, তোরটা তুই খা, আমি খেতে চেয়েছি বলে ফেলে দিস না আবার। খাবারের অপচয় করা মহাপাপ। ঘুঙুর দোটানায় পড়ে গেল। আসলে কি খাবারটা সে খাবে? দুপুরে খেয়ে ঘুমের বাহানায় বিছানায় গড়াগড়ি করছিল ঘুঙুর। ঘড়ির কাঁটায় খুব সম্ভবত 4টা বাজতে চলেছে এমন। তন্মধ্যে বাড়ির বাইরে থেকে শোরগোল ভেসে আসে তার কর্ণে। আলস্য ঝেড়ে ফেলে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে নেমে পড়ে সে। এটা এ বাড়িতে নতুন নয়। বাবা চেয়ারম্যান হওয়ার সুবাদে ছোট থেকেই বাড়ির উঠানে এমন বিচার আচার দেখে দেখে বড় হয়েছে সে। দেখা যাক আজ আবার কার কি হলো। ওড়নাটা পরিপাটিভাবে গায়ে তুলে বারান্দায় মায়ের পেছনে এসে দাঁড়ালো ঘুঙুর। উঠানে বৈঠক বসেছে। আশ্চর্যের বিষয়, সেখানে কল্প উপস্থিত। কল্পকে দেখে ঘুঙুরের গলা শুকিয়ে এলো। লোকটা আবার কি ঝামেলা বাঁধিয়ে এসেছে? ঘুঙুর আরেক দফা আশ্চর্য হলো যখন দেখলো মোল্লাবাড়ির ছোট ছেলে, যে তাকে সকালে সাইকেলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সে এখানে উপস্থিত। ছেলেটির সঙ্গে তার বাবা ভাইও আছে। ছেলেটির অবস্থা নাজেহাল। তাকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে বসে থাকতেও কষ্ট হচ্ছে তার। কিছু একটা ভেবে ঘুঙুর কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। হৃৎপিণ্ড কাঁপছে তার। উঠানে উপস্থিত আরও অনেক মানুষ। কল্পের সঙ্গে তার সাঙ্গপাঙ্গ। মোল্লা সাহেবের সঙ্গেও কিছু চালাপেলা। তন্মধ্যে মোল্লা সাহেবের কথা ভেসে এলো। তিনি কর্কশ কণ্ঠে বললেন, চেয়ারম্যান সাহেব, এবার আপনি এর বিচার করেন। দেখেন আমার পুলাডার মাইরা কি করছে, সারা শরীর ফুল্লা টগর হয়ে গেছে। আমির সাহেব এক পলক কল্পের দিকে কটমটে দৃষ্টিতে দেখল। ফের তাকালো মোল্লা সাহেবের দিকে। বলল,
বিচার হবে, আগে আপনি শান্ত হয়ে বসুন। আমির সাহেব সরাসরি কল্পের দিকে তাকিয়ে কিছু বললেন না, তার দৃষ্টি অন্যদিকে। সেভাবেই জিহানকে ডেকে বললেন, জিহান, এসব কাণ্ড কেন, কিভাবে ঘটলো? উপযুক্ত কারণ দর্শাও। দোষের তীর যখন তোমাদের দিকে। জিহান আমতামতা করে কল্পের দিকে তাকালো, যে আপাতত টানটান হয়ে চেয়ারে হেলান দিয়ে বসে মাথা এলিয়ে দিয়ে আসে। জিহানকে নার্ভাস দেখে কল্প নিজেই আগ বাড়িয়ে মুখ খুলল, তবে তা ব্যঙ্গাত্মক ধ্বনি। এত পাওয়ারফুল চেয়ারম্যান এই ছোট্ট ছেলেকে ভয় পায় নাকি? নাকি সরাসরি কথা বলতে শরম লাগে? আমির সাহেব গর্জে উঠলেন, থাপড়ে সব দাঁত ফেলে দেব বেয়াদব। এভাবে ছেলেটাকে কেন মেরেছে? জবাব দাও। মরেও তো যেতে পারতো ছেলেটা, তাই না? কল্পের দায়সারা উত্তর। সে তো আপনার মেয়েও যেতে পারতো। আমির সাহেবের দৃষ্টিতে প্রশ্ন। কোথায়? মোড়ে, নয়তো বড় কিছু হতে পারতো। কপাল ভালো, মাবুদ রক্ষা করেছেন। মানে কি বলতে চাইছো তুমি? এর মধ্যে আমার মেয়ে কি করে আসবে? ঘুঙুরের মাথা চক্কর দিয়ে উঠছে থেকে থেকে, কখন জানি চেতনা হারায়। লোকটা শুরু করেছেটা কি? কল্প কোনা চোখে এক পলক দেখে নিল নলিনা বেগমের পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ঘুঙুরকে। অতপর আমির সাহেবের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, ঘুঙুরকে ডাকুন, ও নিজে বলো কেন আসছে ওর কথা। মায়ের শাড়ির আঁচল ধরে কুকড়ে দাঁড়িয়ে রইল ঘুঙুর। এটা তার কাছে ভীষণই নতুন। ছোট থেকে বাড়ির উঠানে বৈঠক দেখে বড় হলেও কখনো সেখানে সরাসরি উপস্থিত হওয়া হয়ে ওঠেনি। তারপরও তাকে ঘিরেই সকল কাণ্ড। সকালের ঘটনাগুলো বাবা জানতে পারলে নিশ্চয়ই খুব বকবে। আরও আগে তাকে জানায়নি দেখে রেগে যাবে খুব। সেই থেকে কত সাবধানী ছিল সে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। অন্যায় ঢেকে রেখে ঘুরছিল হাতখানা। অবশেষে কি হলো? সেই তো ওই অসভ্য লোকটার জন্য তার এখন নাস্তানাবুদ হতে হবে সকলের সামনে। ভেবে এই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। 7-5 ভাবতে ভাবতে বাবার ডাক পড়ল। ঘুঙ্গুর, এদিকেও আয় তো। নলিনা বেগম নিজের পেছন থেকে টেনে বের করলেন মেয়েকে। ফিসফিসিয়ে বললেন, কি এমন হয়েছে যে আমাকেও বলিসনি? যা, এখন ডাকছেন যখন। আর হ্যাঁ, উল্টো পাল্টা কিছু না বলে সঠিক তথ্য দিস, নয়তো বাবার থেকে ছাড় পেলেও কল্প তোকে গিলে খাবে। তখন কিন্তু আমিও বাঁচাতে আসবো না। মায়ের পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে নেমে মজলিসে গিয়ে উপস্থিত হলো ঘুঙুর। দাঁড়ালো বাবার থেকে কিছুটা দূরত্ব রেখে, দৃষ্টি তার মাটিতে। আমির সাহেব মেয়েকে আগাগোড়া পরখ করে নিলেন একবার। গুরু গম্ভীর স্বরে বললেন, ও কি বলছে এসব? তুমি এসবে কি জানো? ঘুঙুর বাবার এমন শীতল কণ্ঠে শঙ্কিত হলো। সে মৃদু আওয়াজে বলল, আসলে বাবা, এই ছেলেটার জন্য স্কুলে যাওয়ার পথে আমি আহত হয়েছি। সে তার বাইসাইকেল খুব উগ্রভাবে চালায়, যার ফলে এরকম দুর্ঘটনা প্রায়শই ঘটে। আগে লোক মুখে এসব শুনলেও আজ আমি এর ভুক্তভোগী নিজেই। নিশ্চয়ই ছেলেটার বিচার হওয়া জরুরি ছিল। কথাগুলো একদমই বলে প্রলম্বিত শ্বাস ফেলল ঘুঙুর। তার প্রাণ পাখি বোধ হয় খাঁচা ছাড়া হবে, কিন্তু এই মুহূর্তে এতটুকু বলতে না পারলে কপালে নির্ঘাত শনি লাগিয়ে দিত কল্প। ঘুঙুর চুপ করে দাঁড়িয়ে রয়েছে দেখে আমির সাহেব বললেন, তুমি এবার ঘরে যাও, তোমার সঙ্গে বাকি কথা পরে হবে। ঘুঙুরের শান্ত মন পুনরায় অশান্ত হয়ে উঠল। বোঝাই যাচ্ছে ফ্রি হয়ে বাবা তার ক্লাস নেবেন। নিরুপায় সে যেভাবে এসেছিল সেভাবেই প্রস্থান নিল। এই আসা যাওয়ার সন্ধিক্ষণে একটি বারের জন্য কল্পের দিকে সে চোখ তুলে তাকায়নি। বাবার সামনে তাকে দেখার দুঃসাহস বোধহয় কোনো দিনই হবে না। বারান্দায় উঠে ঘুঙুর পুনরায় আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। নলিনা বেগম ভেতরে চলে গেছেন, হয়তো কিচেনে। ঘুঙুর আড়ালে দাঁড়িয়ে বাবার বাকি বিচারটুকু শুনতে মনোযোগী হলো। আমির সাহেবের দৃষ্টিতে আগুন, কণ্ঠে গর্জন। সে তেতে উঠে মোল্লা সাহেবের উদ্দেশ্যে বললেন, আপনার এই বেয়াদব ছেলেকে নিয়ে এখনই বিদায় হন, নয়তো একে পুলিশে দিতে সময় লাগবে না আমার। ওর অপরাধ অনুযায়ী গল্প যা সাজা দিয়েছে আমার তো খুবই কম মনে হচ্ছে। নেহাত মানবিকতার খাতিরে ছেড়ে দিচ্ছি, এখনই চোখের সামনে থেকে বিদায় নিন। মোল্লা সাহেব রাগে গজগজ করতে করতে ছেলেকে নিয়ে চলে গেলেন। এদিকে বাড়ির পরিবেশ ঠান্ডা হতেই কল্প চেয়ারে টানটান হয়ে বসলো। হাই তুলে বলল, আমার কাজ শেষ, আমি এখন চললাম। এই তোরা চল সবাই।
শেষাক্ত কথাটুকু ছিল তার সাঙ্গপাঙ্গদের জন্য। সবাই এগোতে নিলে চলতি পথে আমির সাহেব আর কল্প দুজনে পাশাপাশি হলো। আমির সাহেব দাঁড়িয়ে পড়লেন, তা দেখে কল্প দাঁড়ালো। আমির সাহেব সোজা দৃষ্টি রেখেই অত্যন্ত নিম্নস্বরে বললেন, যত যাই হোক, এভাবে প্রকাশ্য আইন হাতে তুলে নেওয়া তোমার উচিত হয়নি। এই বুদ্ধি নিয়ে রাজনীতি করতে চাও? তার কথায় স্পষ্ট তাচ্ছিল্যের আভাস পেল কল্প। সেও পাল্টা জবাব দিতে ছাড়ল না, সেভাবেই নিম্নস্বরে বলল, বুদ্ধি আমার কম কি বেশি সেটার হিসেব এখন না হয় তোলা থাক, সময় হলে দেখিয়ে দেবা। আমির সাহেব মাথা নেড়ে বললেন। তার শব্দে বেশ জোর ছিল, মনে হয় তিনি ভীষণ আগ্রহী দেখতে। এদিকে বাবাকে ভেতরে ঢুকতে দেখে ঘুঙুর এক ছুটে নিজের ঘরে গিয়ে দরজা আটকে বসে রইল। মনে মনে হাজারটা দোয়া দুরুদ পড়ছে সে। আজ নির্ঘাত খবর আছে তার। আমি অবাক হয়ে যাচ্ছি, এত বড় ঘটনা তুমি বেমালুন চেপে গেলে কিভাবে? কল্প জানে অথচ আমি জানি না। স্বামীর অতিরিক্ত সন্তান শাসনে বিরক্ত হয়ে গেলেন নলিনা। তিনি মেয়েকে ঘরের দিকে ঠেলে দিতে দিতে বললেন, এই, তুই ঘরে যা তো। আর আপনার সমস্যাটা কি আগে পরিষ্কার করুন। মেয়ের সামান্য হাত কেটেছে তাই নাকি সেই ঘটনা আপনার আগে কল্প জেনেছে, তাই? আমির সাহেব প্রলম্বিত শ্বাস টানলেন। তুমি বড় বড়ই সোজা কথা উল্টো দিকে নিয়ে যাও। এটা কি তোমাদের নারী জাতির জন্মগত স্বভাব, নাকি শুধু তুমিই এমন? নলিনা বেশ ক্ষেপে উঠলেন। মানে কি কি বলতে চাচ্ছেন আপনি? আমি উল্টোমুখী? সত্যি কথা বললে গায়ে লাগে, তাই না? সে আপনি আমাকে যাই বলুন না, আমি বরাবরই সত্যই বলবো। এতটুকু একটা ছেলের পিছনে হাত ধুয়ে পড়ে থাকেন, লজ্জা করে না আপনার? আমির সাহেব চোখ বড় বড় করে চাইলেন। অতটুকু ছেলে, অমন দামড়া ছেলেকে তোমার এতটুকু মনে হয়? আমার বয়ে গেছে এই অসভ্যের পেছনে পড়ে থাকতে। দিন দিন তোমার ভাবনার এত অবনতি হচ্ছে যে আমি ভাবতেই পারি না। ঘুঙুর তো মায়ের আশকারায় পার পেয়ে কেটে পড়েছে, কিন্তু বাবা মায়ের এমন খোঁচাখুচিতে চরম বিরক্ত হয়ে পড়ল অন্তর্মুখী স্বভাবের নূপুর। কথা কাটাকাটির এক পর্যায়ে সে আওয়াজ একটু উঁচুতে তুলে বলেই ফেলল, আহ, তোমরা থামবে একটু? সামান্য বিষয় নিয়ে এত জলঘোলা করার মানে কি? অসহ্য। মেয়ের ধমকে বাবা মা চুপ হয়ে গেল, যেন তাদের মা তাদের শাসন করছে। নূপুর অন্তর্মুখী চুপচাপ হলেও সে খুবই বিচক্ষণ। গুনে গুনে দু কথা বের হয় তার মুখ থেকে, তবে যেটা বলে যৌক্তিক। আমির নলিনা বরাবরই মেয়ের কথাকে প্রাধান্য দেন। মেয়ে একটু নারাজ হলে তারা মরিয়া হয়ে ওঠেন তাকে খুশি করতে। তবে এমনটা ঘুঙুরের ক্ষেত্রে হয় না। ছোট ও চঞ্চল বলে তাকে রাখা হয় ঝাড়ির উপর, শাসনে শাসনে। পরদিন স্কুল মিস দিল ঘুঙুর। গত রাত থেকে মান্থলি সার্কেল শুরু হয়েছে তার। পেট ব্যথায় রাতে দু চোখের পাতা এক করতে পারেনি। সকালে উঠেছে লেট করে। নলিনা মেয়ের জন্য হট ওয়াটার, লাল চা, হালকা নাস্তা সঙ্গে পেন কিলার নিয়ে ঘরে ঢুকলেন। ঘুঙুর পেটের উপর বালিশ চেপে শুয়েছিল। মায়ের হাতে এত সব দেখে সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে ফেলল সে। বলল, মা, আমি এখন কিচ্ছু খাবো না, প্লিজ এগুলো নিয়ে যাও। নলিনা কড়া কণ্ঠে বললেন, খেতেই হবে, খেয়ে ঔষধ খাবে, কোনো বাহানা চলবে না। ঘুঙুর আরেকটু মুচড়ামুচড়ি করল। এই সময়টা প্রতিটা মেয়ের জন্যই ভীষণ পীড়াদায়ক। ঠেলে ঠুলে নলিনা মেয়েকে কেবল গরম চা, এক পিস বিস্কুটই খাওয়াতে পারলেন। ঘুঙুর খাবে না তো খাবেই না, বলছে জোর করলে বমি হবে। এটা সত্যি, একটু বেশি পরিপাটি ভাব থাকার দরুন এই সব সময়টায় সে খুবই আনইজি ফিল করে। সবসময় নিজেকে অপরিচ্ছন্ন মনে করে হীনমন্যতায় ভোগে, খাবারে অনীহা জাগে। নলিনা মেয়ের শারীরিক অবস্থা বুঝতে পেরে আর খেতে জোরাজুরি করলেন না। পেন কিলারটা খাইয়ে হট ওয়াটার দিয়ে পেটে স্যাক দিয়ে ঘুঙুরকে বিছানায় শুয়ে চলে গেলেন। একাকী ঘুঙুর ঘুমানোর চেষ্টা চালাতে লাগলো, কিন্তু ফলাফল শূন্য। প্রথম 3 দিন ঘুম এভাবেই পালিয়ে যায় তার চক্ষু ফেলে। দুপুরের পরপরই কুহু এলো ঘুঙুরদের বাড়িতে। নলিনার সাথে দেখা করে সরাসরি ঘুঙুরের ঘরে পৌঁছে গেল সে। ঘুঙুর সবে গোসল নিয়ে বেডে বসেছে। এই সময় সে একটু দেরিতে গোসল নেয়। কুহু এটা দেখে অবাকের রেশ ধরে বলল, আরে তুই এখন গোসল নিলি কেন আপু? আজ স্কুলেও যাসনি, কি হয়েছে তোর?
কুহুকে সরাসরি কিছুই বলতে পারল না ঘুঙুর। কুহু বয়সে ছোট হয় কেমন এটা সংকোচ কাজ করলো, শুধু বলল। এমনিতেই শরীর ভালো লাগছে না। কুহু বেশি ঘাটল না, তার মনে অন্যরকম উৎফুল্লতা। সে ঘুঙুরের পাশে বসে বলল। এখন ঠিক আছিস তো? চল আমাদের বাড়িতে, মা তোর জন্য অপেক্ষা করছেন। ঘুঙুর সঙ্গে সঙ্গে বলে উঠল। না না, আমি এখন যেতে পারবো না। চাচিকে বলে দিস আমি পরে যাব, শরীর ভালো না। কুহু শুনল না, সে টানাটানি শুরু করে দিল। একদমই শুনবো না আমি। বলেছে তোকে টেনে হিস্ট্রে হলেও নিয়ে যেতে। বাড়িতে মেহমান এসেছে, মা কত সব রান্না করেছে, তোকে ফেলে কিছুতেই সে কিছু মুখে তুলবে না। তুই যাবি কি না বল? ঘুঙুর জানে চাচি সত্যিই না খেয়ে থাকবে, এমনটা বরাবরই হয়। ভালো মন্দ রান্না হলে চাচি ওকে ফেলে খায় না। ছোট থেকে চাচির ভীষণ আদরের সে। অগত্যা বাধ্য হয়ে এই শরীর নিয়ে কুহুর সঙ্গে বেড়াতে হলো তাকে। নলিনা যাওয়ার সময় বলে দিলেন দ্রুত ফিরতে এবং সাবধানে থাকতে। চলতি পথে ঘুঙুরের মনে কিছু ভাবনা জাগলো। সে কুহুকে প্রশ্ন করল। মেহমান কারা এসেছে? কুহু বলল। মামা মামি, নানু ভাই, বড় খালামণি, রাহাত ভাই, জেনিফা আপা আর জাহিন। ঘুঙুরের কেমন একটা অস্বস্তি শুরু হয়ে গেল, মুখটা মলিন লাগছে তার। কুহু সেটা দেখে বলল। কিছু হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে, কিছু ভাবছো? ঘুঙুর হাসার চেষ্টা করে বলল। না না, কিছু ভাবছি না। তাহলে তো অনেক মেহমান এসেছে, তোর তো বেশ মজায় কাটছে দিন। কুহুর মন ঘুরে গেল, সে আবার উৎফুল্ল হয়ে বলল। তা তো বটেই, জাহিনের সাথে আমার বেশ জমে। তাছাড়া রাহাত ভাই, জেনিফা আপাও খুব মজার। জানিস, এবারে সবাই দুদিন পর চলে গেলেও জেনিফা আপা কয়েকদিন থাকবে। উফ, আমার তো ভাবতেই ভালো লাগছে, আপুর সঙ্গে কতগুলো দিন একসঙ্গে থাকবো। কুহুর আনন্দ দেখে ঘুঙুরের অন্য সময় খুশি লাগলো, এই মুহূর্তে সেটা হলো না। জেনিফা মেয়েটা ঘুঙুরকে কেমন একটা বাঁকা চোখে দেখে। ঘুঙুর সেটা আন্দাজ করতে পারে, যদিও সরাসরি কখনো কিছু বলেনি, তবুও কেমন একটা ইগনোর করে চলে। ঘুঙুরের খুব অস্বস্তি হয় তখন। এর বাইরেও আরেকটা কারণ আছে যদিও, যার কারণে জেনিফাকে ঘুঙুরের অপছন্দ। আনমনে ঘুঙুর আরেকটি চমকপ্রদ প্রশ্ন করে বসল কুহুকে, যেটা তার করবার কথা নয়। তোর ভাই কোথায়? বাড়িতেই? কুহু বলে ফেলল। হ্যাঁ, বাড়িতেই। নানু ভাই সকালে এসে থেকেই ভাইয়াকে আটকে রেখেছে, আজ এক পাও বাইরে বের হতে দেয়নি। কুহু হেসেই চলেছে, পরপর কিছু একটা ভেবে সে থমকে গেল। ঘুঙুরের দিকে জহুরি দৃষ্টিতে চেয়ে বলল। তুই হঠাৎ ভাইয়ার খোঁজ নিচ্ছিস যে, কেসটা কি? ঘুঙুর থতমত খেয়ে গেল। কেস আবার কি হবে? এমনিতেই জিজ্ঞেস করলাম। বাড়িতে মেহমান, তার বাসায় থাকা উচিত। তারও নিশ্চয়ই তোর মতো ভীষণ খুশিতে দিন কাটছে। কুহু স্বাভাবিকভাবে বলল। হয়তো কাটছে, তবে বাইরে না যেতে পারার কষ্টে বেচারার মেজাজ সপ্তমে চড়ে যাবে এটা শিওর। কখন কার উপর চড়াও হয়ে বসে কে জানে। দাদু ভাইকে তো আর কিছু বলতে পারবে না। আমি ভাই দূরত্ব বজিয়ে রেখে চলছি ওর থেকে, নয়তো আমাকেই ছাড়বে অকারণ। ঘুঙুর মুখ ভেঙচি কাটল, মনে মনে ভাবল। বাইরে যাওয়ার কি দরকার, আসল জিনিস যখন ঘরে উঠে বসে আছে। কুহুকে পেয়ে জুবাইর চৌধুরী ভীষণ খুশি হলেন। তিনিও খুব আদর করেন ঘুঙুরকে। আলগোছে আমির সাহেবের হাল হকিকত জেনে নিলেন ওর থেকে। বন্ধু তার উপর রেগে কথা বলাই বন্ধ করে দিয়েছে, তাই বলে তো বন্ধুর খোঁজ নেবে না এমন নয়। ঘুঙুর জানিয়ে দিয়েছে বাবা ভালো আছে। পরপরই খাদিজা বেগম তাকে ছো মেরে টেনে নিয়ে গেলেন ডাইনিংয়ে। লিভিং রুমে মেহমানদের সঙ্গে টুকটাক আলাপ করে এসেছে ঘুঙুর। এই দুই পরিবারের মধ্যকার বন্ডিং সম্পর্কে আত্মীয় স্বজন সবাই অবগত, তাই তো ঘুঙুরকেও খুব ভালো করেই চেনে সবাই। খাদিজা বেগম দুটো প্লেট নিয়ে বসলেন, একটা ঘুঙুরের জন্য আরেকটা তার। বাকি সবার খাওয়া শেষ, ঘুঙুর খাবে না বলে মুচড়ামুচড়ি করছে। খাদিজা ধমকে উঠলেন সঙ্গে সঙ্গে, খেতেই হবে বলে গো ধরলেন। ঘুঙুর বুঝিয়ে বলল। চাচি এখন খেতে পারবো না, আমি পেটে ব্যথা করে। তুমি খাও, আমি বসে আছি। তুমি খেতে চাইবে না বলেই এসেছি শুধু। খাদিজা বললেন। বেশ, তবে আমি খাইয়ে দেই, আমার সঙ্গে সঙ্গে খা, বেশি খেতে হবে না তাহলে। ঘুঙুর আর না করতে পারল না। খাদিজা ভাত মেখে নিজেও খাচ্ছে, ওকেও গালে তুলে দিচ্ছে। ভালোই চলছিল সব। হঠাৎই সেখানে উপস্থিত হলো জেনি। সে এসেছে পানি খেতে। তখন লিভিং রুমে না থাকায় ঘুঙুর এসেছে এতক্ষণ দেখেনি সে। এসেই এমন আহ্লাদের দৃশ্য দেখে কেমন করে যেন তাকালো সে। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল।
তাহলে এই কারণে আমাদের সঙ্গে খেতে বসলে না তুমি খালামণি, তাই না? তা এত বড় মেয়েকে খাইয়ে দিতে হয় নাকি? ঘুঙুর কিছু বলল না, চুপচাপ বসে রইল। খাদিজা মুখ খুললেন। ও খাবে না বলছে, আমি জোর করে খাওয়াচ্ছি। ওকে ফেলে কোনো কিছু আমার গলা দিয়ে নামতেই চায় না। জেনির পানি খাওয়া হয়ে গেছে। গ্লাসটা তুলনামূলক শব্দ করে টেবিলে রাখল সে। ঘুঙুরের দিকে গরম দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, যত সব ন্যাকামো। তারপর চলে গেল সে। খাদিজা কিছু না শুনলে ঘুঙুরের কানে স্পষ্টই পৌঁছে গেছে কথাটুকু। খারাপ লাগার মাত্রাটা সর্বাঙ্গ ছাড়িয়ে মনেও পৌঁছে গেল তার। বাকি আর এক লোকমা খাবারও গলা দিয়ে নামতে চাইল না তার। খাদিজা জোর করে আর একটু দিতেই গড়গড় করে বমি করে দিল সে। ভাগ্যে সময় মতো কিচেনের সাইডে বেসিনে পৌঁছাতে পেরেছিল। খাদিজা নিজের খাওয়া ফেলে ছুটে গেলেন। ঘুঙুরের চোখে মুখে পানি দিয়ে চেয়ারে এনে বসালেন। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এমন তো কখনো হয় না। শরীর খারাপ নাকি? ঘুঙুর দ্বিধাদ্বন্দ্বের মাঝে মিনমিনিয়ে বলল, পিরিয়ড চলছে, ফার্স্ট ডে। খাদিজা বুঝতে পারলেন তিনি সব কিছু গুছিয়ে ওকে নিয়ে লিভিং রুমে চলে গেলেন। সেখানে সবার মধ্যে থাকলে ওর ঠিক ভালো লাগবে। লিভিং রুমে ঢুকতেই ঘুঙুরের দৃষ্টি আটকে গেল সরাসরি কল্পের উপর। সোফায় বসা নানু মুনির কোলের উপর মাথা রেখে আরামসে মেঝেতে বসে ফোন টিপছে সে। নানু মুনির হাত তার চুলের ভাঁজে। আহ, কি শান্তি। এই কুহু, তুই একটু সরে বস। ঘুঙুরকে বসতে দে, ওর শরীরটা ভালো নেই। তাড়াতাড়ি সরে বস। উপস্থিত সকলের দৃষ্টি ঘুঙুরের উপর পড়ল। ঘুঙুরের অস্বস্তির মাত্রা লিমিট ছাড়িয়ে এই চাচিটা তার ভালো করতে গিয়ে সবসময় বিপদে ফেলে। কুহু জলদি সরে গেল। ঘুঙুরকে সেখানে বসিয়ে দিলেন খাদিজা। ঘুঙুর মিনমিন করে বলল, চাচি আমি বাড়ি যাই না, অনেকক্ষণ থেকেছি তো, বলো আবার পরে আসবো। খাদিজা বললেন, তা হবে না। আমি জানি তুই গেলে আর আসবি না। এত লজ্জা না মেয়েটার? বিকেলটা এখানেই থাকবি। পিঠা বানাবো, খেয়ে তারপর যাবি। ঘুঙুর বলল, অনেক লেট হয়ে যাবে, বুঝতেই তো পারছো, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। এতটুকু সময় তোমার হবে না জানি। এই সময় মেয়েটার সন্ধ্যার পর একা বেরোনোটা ঠিক নয়। কুহু দিয়ে আসতে পারবে না, তাহলে উপায়? খাদিজা ভেবে বললেন, এত ভাবতে হবে না তোকে। দেরি হলে কল্প পৌঁছে দিয়ে আসবে। এখন চুপ করে বস তো। ঘুঙুর আর কিছু বলার সুযোগই পেল না। তার আগেই ভেসে এলো রুষ্টস্বর, এত কিশোর অসুস্থ দেখে তো মনে হচ্ছে না। খাদিজা ধমকে উঠলেন ছেলেকে। খুব অসুখ কি দেখে বোঝা যায়? তাহলে তো আর দেশের ডাক্তার লাগতো না। মুখ দেখেই অসুখ ধরে ফেলা যেত। কল্প ফের বলল, তা হয়েছেটা কি? সরাসরি বলছে না কেন? খাদিজা অতিষ্ঠ ভঙ্গিতে বললেন, তোকে সব কিছু জানতে হবে না, চুপ করে বসে থাক। খাদিজা কিচেনে চলে গেলেন রান্নার কাজে। কুহুর মামা গেলেন জুবাইর চৌধুরীর সঙ্গে বাইরে। কুহুর মামি ও খালা দুজনে গেলেন খাদিজার সঙ্গে কাজে হাত লাগাতে। শতক বেড়াতে এসে এভাবে একজনের দায় চাপিয়ে বসে বসে খাওয়াটা সমীচীন নয়। থেকে গেলে শুধু বাচ্চাগুলো তাদের নানুমণির সঙ্গে। গুলফা বেগম নাতির মাথায় হাত রেখে কত কি যে বোঝাচ্ছেন। কল্পের বিয়ের বয়স হয়েছে, এখন তার বিয়ে করার প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। কল্পের কানে সেই কথা ঢুকছে কিনা কে জানে, কিন্তু ঘুঙুর ঠিকই শুনছে সব। আর চোখে অবলোকন করছে কল্পের হাবভাব। ঘুঙুরের পাশে বসে কুহু ও জাইন ফোনে গেমস খেলছে। নানুমণির থেকে কিছুটা দূরত্বে বসা ছিল জেনি। তখন থেকে সে কেমন একটা গম্ভীর হয়ে আছে, কোনো কিছু বলছে না। হঠাৎই কল্পকে বিয়ের বিষয়ে প্রশ্ন তুলতে এসে সোফা ছেড়ে নেমে এসে কল্পের পাশে বসে পড়ল। উল্টো দিকে ঘুরে ঠিক কল্পের মতো করেই গুলফা বেগমের আরেক হাঁটুতে মাথা রেখে বলল, আমাকেও একটু আদর করে দাও তো নানুমণি। সব আদর তোমার নাতিকেই দিবে নাকি? গুলফা বেগম হাসলেন। সে দুজনকেই দুহাতে চুলে বিলি কেটে দিতে দিতে গল্পে মশগুল হলেন। কল্প লক্ষ্য করল না বোধহয় জেনি তার খুব কাজ ঘেঁষে বসেছে। একেবারে বাহুতে বাহু মিশিয়ে পায়ের সঙ্গে পায়ের সংঘর্ষ হচ্ছে। জেনির অধরে একটা তৃপ্তির হাসি। এতক্ষণ যেটা বিলীন ছিল, কিন্তু এসব ঘটনায় একজনের মনে তীব্রভাবে ধাক্কা দিচ্ছে যাতনার মেঘ। পেটের মধ্যে মুচড়ে উঠছে, মাথা ঘুরছে, আবার বমি আসবে কি?